বুলডোজার কর্মসূচিতে বিভিন্ন জেলায় গুড়িয়ে দেওয়া হয়েছে কয়েকজন সাবেক মন্ত্রী এমপির বাড়ি। বিক্ষোভ মিছিলে খুলনায় ধ্বংসস্তূপ থেকে রড খুলে নিচ্ছে স্থানীয়রা। ঘন কুয়াশায় গোপালগঞ্জে 4টি পরিবহনের সংঘর্ষ, একজনের প্রাণহানি, আহত কমপক্ষে 20। ঢাকা খুলনা মহাসড়কে 1.5 ঘন্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু। সরকারি বরাদ্দে বৈষম্য, কর্মসংস্থানের অভাবে দরিদ্রতায় নিমজ্জিত বরিশাল বিভাগ। পরিস্থিতি উত্তরণে প্রয়োজন সমন্বিত পৃষ্ঠপোষকতা। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বরিশাল বিভাগে হানা দিয়েছে, এই সমস্ত কারণেও মানুষজন দারিদ্র্য সীমার নিচে চলে যেতে পারে। এখানে শিল্পের বিকাশ হয়নি, প্রচুর পরিমাণে বিনিয়োগ, সরকারি বেসরকারি বিনিয়োগ, সেগুলো বরিশাল বিভাগে হয়নি। আমন্ত্রণ সংবাদ সাথে দর্শক, আমি জান্নাতুল কলি আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো দেখছিলেন, জানাবো বিস্তারিত। কয়েক জেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগুন দেওয়ার সাথে জেলা কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। ঘটনার আগে এবং পরে মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। লাইভে এসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য, তারই জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ভাঙচুর। ছাত্র জনতার ব্যানারে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় 24 নাম দেওয়া হয়। পরে মুছে ফেলা হয় ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ ক্যাম্পাস জুড়ে মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতি আর দেয়াল লিখন। ফ্যাসিস্ট তৈরির যে আতুর ঘরগুলো, এই আতুর ঘরগুলো আমরা ভেঙে দিয়ে এই জায়গাগুলোকে আমরা বিপ্লবের ছাপ দিতে চাই। এই নামকরণগুলো আমরা বিপ্লবের আলোকে করতে চাই। খুলনা নগরীর ময়লাপোতা মোড়, শেরে বাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। বলেন, নতুন বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নই আর ঠাঁই পাবে না। এই শেখ বাড়ি ছিল বদ্দারিপাড়ার আওয়ামী লীগের ক্যাবলা, এই ক্যাবলাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা ছাত্র জনতা এমন প্রতিবাদ গড়ে তুলব, আপনারা পালিয়ে যাওয়ার সাহস করতে পারবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের স্থাপনা, মুছে ফেলা হয়েছে বিভিন্ন গ্রাফিতি। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। কারমাইকেল কলেজ সহ শহর জুড়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় ছাত্র জনতার ব্যানারে। এই প্রতীকীগুলো আমরা বিশ্বাস করি এগুলো মুছে যাওয়ার মাধ্যমে ফেসিবাদ দূর হয়ে যাবে। চিরতরে এই মুজিববাদের কবর বাংলাদেশের মাটিতে রচিত হবে। ছাত্র জনতার ব্যানারে বরিশালের কালীবাড়ি রোড এলাকায় শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রহমান সেন নিয়াবাতের বাসভবনে আগুন দেয়া হয়। পাশাপাশি বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয় ভবনে। ভাঙচুর করা হয় আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বরিশালের বাসাতেও। এই যে প্রপার্টি করছে না, নিজেদের টাকায় কিছু করে নাই, সব আমাদের টাকার, এবং আমাদের টাকার জিনিস আমরা ভাঙবো না কি করবো, এটা সম্পূর্ণ ইটস আপ টু আস। ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর। পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেও গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর মুরাল। বঙ্গবন্ধুর মুরাল ভাঙার কার্যক্রম চলছে। এই ভাঙার মাধ্যমে আমরা ফাঁসিবাদ ব্যবস্থা যে বিন্দু মাত্র যে চিহ্নটুকু ছিল সেটাও আমরা গুড়িয়ে দিতে চাই। উত্তেজনা ছড়িয়ে পড়েছে বন্দরনগরীতেও। প্রেস ক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয় ছাত্র জনতার ব্যানারে। জামাল খান মোড়েও ফেসিবাদকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়। বিগত 17 বছর ধরে মানুষকে জ্বালিয়েছে, সুতরাং এই ফেসিবাদ যেন বাংলাদেশে আর কখনো উত্থান হতে না পারে, কখনো যেন একটি পরিবার কেন্দ্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হতে না পারে। এই শেখ মুজিবুর মুরাল যা আছে, চিত্র যা আছে, সব মুছে ফেলবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ায় শহরের কাস্টম মোড় থেকে মশাল মিছিল বের করে উত্তেজিত ছাত্র জনতা। পরে পিটিআই মোড়ে অবস্থিত কুষ্টিয়া 3 আসনের সাবেক এমপি মাহবুব উল হানিফের বাড়িতে আগুন ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর শহরের কান্দিভিটায় সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুজিব মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয় নগরের সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরালও। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়েছে।
এছাড়া ছাত্র জনতার ব্যানারে যশোরে অন্তত 7টি জায়গায় ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। কিশোরগঞ্জ, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় ভাঙচুর আর মশাল মিছিল বের করা হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে বুলডোজার কর্মসূচিতে খুলনায় শেখের বাড়ি গুড়িয়ে দেওয়ার পর রড খুলে নিচ্ছে স্থানীয়রা। সকাল থেকে ছোট ছোট হাতুড়ি আর শাবল দিয়ে কনক্রিট ভাঙা হচ্ছে, যে যেভাবে পারছে। রড ছাড়াও বাড়ির ইট পাথর নিয়ে যাচ্ছে অনেকে। আর সেখানে দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। গতকাল রাতে শেরেবাংলা রোডে শেখ বাড়ি খ্যাত ভবনটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ক্ষুব্ধ ছাত্র জনতা। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলামের বাসভবনে গতরাতে আগুন দেওয়ার পর সকাল থেকে সেখানে কাউকে দেখা যায়নি। 5 আগস্ট সরকার পতনের পরপরই শিমুলের বাসভবনে এক দফা ভাঙচুর এবং আগুন দেওয়া হয়, আর সেই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান 6 জন। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এই পরিস্থিতির আরো বিস্তারিত তথ্য জানাতে খুলনা এবং রাজশাহী থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি খুলনাতে, সহকর্মী প্রবীর বিশ্বাসের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। প্রবীর, যেমনটি বলছিলাম, যেসব জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার সবশেষ অবস্থা আমাদের যদি বিস্তারিত একটু জানাতেন। ভাঙার কার্যক্রম ভোর থেকেই শুরু হয়েছে। এটি ভাঙা বলা যাবে না, মূলত এর ভিতর যে দামি অংশটুকুন আছে সেটি আসলে স্থানীয় লোকজন নিয়ে যাচ্ছে। কারণ ভাঙা কার্যক্রম শুরু হয়েছিল আগের রাত 9টা থেকে বুলডোজার দিয়ে। 3টি বুলডোজার এটি ভেঙেছিল এবং ভাঙার পরে যে অংশটুকুন পড়ে আছে সেই অংশটুকুন আসলে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় মানুষ যারা এখানে নিচ্ছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে এই সম্পদ আমাদের সম্পদকে কেন্দ্র করে আসলে এই পাহাড় গড়া হয়েছিল, আমাদেরকে বঞ্চিত করে। সে কারণে আমরা যতটুকুন পারছি ততটুকুন নিয়ে বিক্রি করব, ততটুকুন নিয়ে পরিবার নিয়ে আমরা খাবো। একদম স্পষ্ট এই শব্দটা কলি আমরা শুনতে পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে রড, ইট সহ যতদূর অবধি নেওয়া যায়, কারণ এই বাড়িটা 5ই আগস্ট ভাঙচুর করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর যে অবকাঠামোটুকুন ছিল সেই অবকাঠামোটুকুর সর্বশেষ ধ্বংস পরিণতি আসলে দেখতে পাচ্ছেন। যে যেভাবে পাচ্ছে সেইভাবেই ছোট বড় দলবদ্ধভাবে এখানে এই কাজগুলো সম্পন্ন করছে এবং তারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এই মালামালগুলো নিয়ে যাবে এবং সেই মালামালগুলো নিয়ে তারা আসলে বিক্রি করবে এবং বলেছে যে যত সময় পর্যন্ত এই বাড়িতে দামি কোনো মালামাল থাকবে তত সময় পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা অব্যাহত রাখবে। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর। আমাদের আরেক সহকর্মী রাজশাহী থেকে আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন। ছাত্র জনতার ব্যানারে রাজশাহীতে মূলত বুলডোজার কর্মসূচি চলছে, আর সে ব্যাপারেই তারেক মাহমুদ আমাদেরকে জানাবেন। তারেক, শহরের কোথায় কোথায় কর্মসূচির পক্ষে ভাঙচুর দেখেছেন এবং এখন কি অবস্থা সেখানে চলছে আমাদের যদি একটু জানাতেন। বলি এখনকার কথা যদি বলি, এখন রয়েছি রাজশাহী কলেজের যে বঙ্গবন্ধুর মুরালটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেই মুরালটি কিন্তু এখন ভাঙার জন্য বুলডোজার আনা হচ্ছে এবং এখানকার যারা সকাল থেকে রয়েছেন আন্দোলন করছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো। আপনাদের কি কি কর্মসূচি আছে একটু বলবেন। আমাদের কর্মসূচি রাজশাহী কলেজে যতগুলো মুরাল আছে এবং শেখ মুজিবের যতগুলো কীর্তি আছে এসব কিছুই ভেঙে ফেলা হবে, একদম সমূলে উৎপাদন করা হবে। যে শেখ মুজিব এই ফাঁসিবাদের এই মুরাল ভেঙে ফেলার জন্য, প্রতিবাদ করার জন্য যে হেফাজতের ভাইরা জীবন দিয়েছে, সারা বাংলার আপামর জনগণ জীবন দিয়েছে, সেই ফাঁসিবাদকে উৎপাদন করার পরে তাদের যে অনুশোচনা বোধ, সেই অনুশোচনা বোধ নাই, তারা আরও সভা সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে। আমরা ধন্যবাদ আপনাকে। এবং সেই সাথে সাথে দেখতে পাচ্ছি যে রাজশাহী কলেজে গতকালকেও কিন্তু এই শেখ মুজিবুর রহমানের যে মুরালটি রয়েছে সেই মুরালটি কিন্তু ভাঙা হয়েছে। আজকে বুলডোজার এনে কিন্তু সেটা ভাঙা হবে। এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা তেমনটি জানাচ্ছিলেন এবং সেই সাথে সাথে গতকাল রাত 9টায় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে হলটি রয়েছে সেই হলটির নাম ফলক সেটি কিন্তু মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। সেখানে বিজয় 24 করা হয়েছে। এবারেও ফজিলাতুন্নেসা হল
মুজিব হল, নির্মাণধীন শেখ হাসিনা হল, কামরুজ্জামান হল, শেখ রাসেল স্কুল যেটি রয়েছে সেই নামগুলো কিন্তু মুছে ফেলা হচ্ছে। এবং সেই সাথে সাথে এই যারা আন্দোলনকারী রয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা, তারা যেমনটি বলছেন যে এই রাজশাহীতে মুজিব পরিবারের নাম মুছে দিতে কিন্তু তাদের যে কার্যক্রম সেটি চলছে। এবং এখন পর্যন্ত রাজশাহী কলেজে একটু পরে বুলডোজার আনা হবে এবং বঙ্গবন্ধুর যে মুরালটি রয়েছে সেই মুরালটি কিন্তু ভাঙা হবে। এছাড়াও বেলা 12:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করার যে কথা সেটি কিন্তু আমি জানি এখন পর্যন্ত। কলি, ধন্যবাদ আপনাকে। ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জে 4টি পরিবহনে ঘটেছে সংঘর্ষ, প্রাণ হারিয়েছেন একজন, আহত অন্তত 20। সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল একটি পণ্যবাহী ট্রাক, পথে ঢাকামুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী পরিবহনের সাথে হয় মুখোমুখি সংঘর্ষ। এরপর ঘন কুয়াশার কারণে একে একে আরও 2টি ট্রাক ঘটনাস্থলে ধাক্কা খায়। এতে করে অজ্ঞাত একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। আর দুর্ঘটনার কারণে ঢাকা খুলনা মহাসড়কে এই পয়েন্টে 1.5 ঘন্টার মতো বন্ধ ছিল যান চলাচল। শয্যা সংকটে চরম পর্যায়ে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অতিরিক্ত রোগীর চাপে বারান্দার মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। অথচ 100 শয্যার নতুন একটি ভবন নির্মিত হলেও চালু হয়নি গত 1.5 বছরেও। দীর্ঘদিন পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র। 13 মাস বয়সী আব্দুর রহমান ডায়রিয়ায় আক্রান্ত। কয়েকদিন ধরেই ভর্তি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে শয্যা সংকটে চিকিৎসা চলছে মেঝেতে। 3টার দিকে হসপিটালে নিয়ে এসেছিলাম, বড় ডাক্তারে দেখানোর পরে ভর্তি করা হয়েছে। এই জায়গায় বেড কোনোটা খালি নেই, তার জন্য ফ্লোরে রয়েছে। শীতে অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও মেনে নিতে হচ্ছে যে বাইরে একটা জায়গা পাইছি। অন্যান্য ওয়ার্ডেও একই চিত্র, শয্যার চেয়ে রোগী ভর্তি বেশি, তাই মেঝেতেই হয়েছে ঠাঁই। শীতের কারণে কষ্ট বেড়েছে দ্বিগুণ। সংকট চিকিৎসকেরও। 32 জনের মধ্যে আছেন 11 জন। ছিল না ভিতরে বোঝায়, এখন আমি এই বারান্দায় জায়গা পাইছি। ফ্লোরিং করি, ফ্লোরিং দিয়েও যদি না থাকে তখন এক বেডে 2টা বাচ্চা দেওয়া হয় এরকম। 2018 সালে 50 থেকে 100 শয্যায় উন্নীত হয় হাসপাতালটি। 21 কোটি 57 লাখ টাকা ব্যয়ে 6 তলা বিশিষ্ট নতুন ভবনও নির্মাণ করা হয়েছে। 2023 সালে ঠিকাদার তা হস্তান্তর করেছে। তবে নানা জটিলতায় চালু হয়নি এখনো। অযত্নে পড়ে আছে ভবনটি, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, চুরিও যাচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন সচেতন মহল। হসপিটালে 100 বেড চালু না হওয়ার কারণে এখানে মনে করেন যে চোর ঢুকে সেগুলো নিয়ে গেছে, যেমন ট্যাপ নিয়ে গেছে, লাইট বাল্ব নিয়ে গেছে, আর শাওয়ার নিয়ে গেছে। অনেক রুগী জায়গায় নিচে থাকতে, ফ্লোরে থাকতে পারছে, কোনো বেড পাচ্ছে না। বেডের জন্য তো এটা চালু করছে, কিন্তু এটাই চালু হচ্ছে না। চালু হলে তো আমাদেরই সুবিধা হবে, চিকিৎসা আরও ভালো হবে। যেহেতু এসে অনেকেই দাঁড়ায় থাকতে হয় সিরিয়ালে, অনেক সময় অনেক ভিড় হয়, এগুলো হবে না। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, ভবনটি চালুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরে 2 দফা চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। 50 থেকে 100 শয্যার যে হাসপাতালটা তৈরি হয়েছে, ভবন আমরা পেয়েছি, কিন্তু 2 দফায় চিঠি দেওয়ার পরও প্রশাসনিক অনুমোদন না থাকাতে আমরা আসলে ভবনটি ব্যবহার করতে পারছি না। এর আগে চিকিৎসা সেবায় 16 বার দেশসেরা হওয়ার খেতাব পেয়েছে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। জারিন অর্নি, যমুনা নিউজ। 2016 থেকে 2022 দীর্ঘ 6 বছরে সামগ্রিকভাবে দেশের দারিদ্র্য হ্রাস পেলেও বৃদ্ধি পেয়েছে বরিশাল বিভাগে দরিদ্র মানুষের সংখ্যা। সম্প্রতি দেশের দরিদ্রতার এমন চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রীয় বরাদ্দে আঞ্চলিক বৈষম্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কর্মসংস্থানের অভাব সব মিলিয়ে দারিদ্রতায় নিমজ্জিত বরিশাল বিভাগের মানুষ। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের সমন্বিত পৃষ্ঠপোষকতার উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। ভোররাতেই রাস্তার পাশে দাঁড়ানো এই মানুষগুলোর জমায়েত শ্রম বিক্রির জন্য। দিনভর কাজ শেষে তাদের আয় 300 থেকে সর্বোচ্চ 500 টাকা। তবে প্রতিদিন ভাগ্যে জোটে না কাজ। বরিশাল বিভাগে শ্রম বিক্রির এটি প্রতিদিনের চিত্র। মনে করেন 1 সপ্তাহ কাজ হয়, আবার 10 দিন হয় না। তা দিয়ে কোনো রকম টান্নে মান্যা সংসার চলা বড় দায়। গড়ে মনে করেন 5000-6000 এর ইনকাম হয়, এর বেশি করতে পারি না।
নগরীর কেডিসি এলাকায় ষাটোর্ধ্ব রেনু বেগমের ভাতের হোটেল। লাভ তো দূরের কথা, সংসার চালাতেই হিমশিম অবস্থা। এদিকে 40 বছর ধরে রিকশা চালান 85 বছরের রুস্তম খান। একমাত্র ছেলেও দিনমজুর। দুজনের আয়ও চলে না সংসার। শুধু রেনু বেগম বা রুস্তম খানই নয়, এমনই দুরবস্থা জেলার শত শত মানুষের। এখন তো ঢাকা 1000 টাকা আয় করতে পারি না, এটা দারুদ দূর করা লাগে, কিস্তি লওয়া লাগে। ইনকাম বেশি করতে পারি না, ওই 400-500 রেলিয়ে ওই মোটামুটি কোনো রকম আর কি আল্লাহ বাঁচাই রাখছে আর কি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ফলে উপকূলীয় অঞ্চল হওয়ায় ভিটেমাটি হারিয়ে বেকার এখানকার বহু মানুষ। নদী ভাঙনের কারণে এখানে প্রতি বছরই নতুন করে মানুষ দরিদ্র সীমার নিচে চলে যায়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বরিশাল বিভাগে হানা দিয়েছে। এই সমস্ত কারণেও মানুষজন দারিদ্র সীমার নিচে চলে যেতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্যের মানচিত্র অনুযায়ী 2022 সালের জরিপে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে বরিশাল বিভাগের 26.6% মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি বরাদ্দের ক্ষেত্রে অনেক বছর ধরেই বৈষম্যের শিকার এই বিভাগ। এটা সমস্ত দেশের ন্যায় বরিশাল বিভাগের 90টা পিইউসি থেকে 1800টি খানা বা পরিবার থেকে বছরব্যাপী তথ্য সংগ্রহ করা হয়েছে। এখানের কৃষিভিত্তিক একটি অর্থনীতি, এখানে শিল্পের বিকাশ হয়নি। প্রচুর পরিমাণে বিনিয়োগ, সরকারি বেসরকারি বিনিয়োগ, সেগুলো বরিশাল বিভাগে হয়নি। সুতরাং মানুষ ওই যে কর্মসংস্থানের দিক থেকে সবসময় একটা ভঙ্গুর অবস্থানে থাকে। নদীবেষ্টিত বরিশাল অঞ্চলের সাথে সড়কপথে যোগাযোগ স্থাপনে যুগান্তকারী সৃষ্টি পদ্মা সেতু। সেতু আর পায়রা বন্দর, এই দুই মিলিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন দক্ষিণ অঞ্চলের মানুষ। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। বিশ্লেষকরা বলছেন, বরিশাল বিভাগের দারিদ্রতার হার কমাতে শিল্পায়নের বিকল্প নেই। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সংবাদ আদেশের আপডেটে পর্যন্তই। যারা সঙ্গে ছিলেন এতক্ষণ ধন্যবাদ সবাইকে।